মনে করতে পারতেছেন না ভাবি? বাগান, জংলা, ডোবা, পুকুর, বিল কতগুলোই তো আছে এ বাড়িতে। কোন দিকে যদি দেখাইতে পারতেন তাহলে সুবিধা হইতো। আচ্ছা দাঁড়ান, আমার কার্ডিগানটা গায়ে দিয়ে আসি, নইলে সেদিকে হিম বাতাসে দাঁড়ানোই মুশকিল হয়ে যাবে। বাদশা দাঁড়িয়ে থাকে। শিখা চঞ্চল পায়ে ঘরে ঢুকে নিজের রুমে গিয়ে আলনায় ঝুলানো কার্ডিগান সোয়েটারটা কামিজের উপর দিয়ে পরে নেয়। ওড়না পেঁচিয়ে মাথা কান ঢেকে নেয়। বের হয়ে হাঁটতে থাকে। বাদশা ও শিখার পাশাপাশি হাঁটতে থাকে। সুপারি বাগান, নারিকেল বাগান, অন্যান্য গাছগাছালির বাগান সহ মোট 3টা বড় বাগান অতিক্রম করলো তারা। তারপর একদম বাড়ির সীমানার শেষ প্রান্তের একটা আগাছা জাতীয় বাগানে প্রবেশ করলো শিখা। বিচক্ষণ বাদশা এতক্ষণে বুঝে গিয়েছে যা বোঝার। সে থমকে দাঁড়ালো, বলল, ভাবি আপনার ঠান্ডা লাগবো, আর যাওয়ার কাজ নাই। শিখা দাঁড়ালো স্থির ভঙ্গিতে, হাত লম্বা করে সামনের দিকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, কবে থেকে এই কবর? মূল কবরস্থান থেকে এই কবর আলাদা কেন? কে শরীয়ত, কে শহীদ আছেন এই কবরের ভেতর? এই বাড়ির কে কে জানে এই কবরের কথা? মনে করতে পারছেন নাকি এই বয়সে স্মৃতিশক্তির লোভ পেয়েছে আপনার? শিখা ইচ্ছে করেই কুঠারঘাত করে কথাগুলো বলল বাদশাকে, যেন বাদশা বলতে বাধ্য হয়। বাদশার মুখ মেঘের মতো ঘন কালো হয়ে গেল। সে শুকনো ঢোক গিলল কয়েকবার। কবরটার দিকে পলক্ষীন চোখে চেয়ে রইল। বাদশা ভাই, কি ভাবছেন অত? দুঃসহনীয় কোনো সময়ের করাতলে ডুবে গেলেন। আমার প্রতিটি প্রশ্নের জবাব দেন বলছি, আপনার কোনো ক্ষতি হবে না। এই কবরের বয়স প্রায় 4 বছর। এই কবরে কোনো মৃত মানুষের কবর দেওয়া হয় নাই। জিন্দা কথা বলা একজন পুরুষ মানুষের রাতের আধারে কবর দেওয়া হয়েছে। যারা দিছে তারা ছাড়া এ বাড়ির কেউ জানে না এই কবরের গোপন ইতিহাস। আর আমি হইলাম সেই কাল রাতের একমাত্র পাহারাদার ও রাজসাক্ষী। এই কবরে শহীদ মানুষটার নাম ওয়াজগর আলী। শিখার মাথা ঘোরাচ্ছে, কষ্টে ঘৃণায় বুকটা পুড়ে যাচ্ছে তার। এই কোন বর্বরদের ঘাটে এসে তার জীবনতরী ভিড়ল। আয়ামে জাহেলিয়া যুগের কাহিনীর পুনরাবৃত্তি 90 শতকে এসেও হচ্ছে। এই নৃশংস কাজ নিশ্চয়ই ছোট তালুকদারের, তাই না বাদশা ভাই? না ভাবি, এটার সাথে উনি জড়িত নাই, এ বাড়ির অন্য কেউ জড়িত। শিখা নির্বাক, বিস্ময়ে বিমূঢ়, নির্লিপ্ত সুরে জানতে চাইল, কি? অন্য কেউ? তার মানে এই পরিবারে ওনার চেয়েও নিকৃষ্ট মানুষ আছে? আছে ভাবি, আছে। আমি চাই আপনিও চলে যান। চারদিক অন্ধকার হয়ে যাইতেছে, পরে আপনারে খুঁজবো, না পাইলে বদনাম রড়াইব। শিখা নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দাঁতে দাঁত পিষে উচ্চারণ করে, ওই খোদার নামে কসম খেয়ে বলছি, এই পরিবারের যেই হোক না কেন তার শাস্তি অবধারিত। নিরপরাধ জীবন্ত মানুষকে পুঁতে ফেলার গুরুতর অপরাধের জন্য নির্মম শাস্তি আমি তাদের নিজ দায়িত্বে দিব, নিজ দায়িত্বে। শিখা উঠে চলে যায়। সে ঠিক করলো এই ভিতরে বাদশা থেকে আসগর আলীর গুম ও হত্যাকারীদের নাম জানতে চাইবে না। নাম জেনে গেলে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়বে। তাদের শাস্তি দিতে হলে প্রস্তুতির প্রয়োজন। সেসব নিয়ে বহু সময় ধরে চিন্তা করতে হবে, ফন্দি আটতে হবে সুকৌশলে, চতুরতার সঙ্গে। অনেক সময় সাপেক্ষ। এত সব কিছু করার মতো ফুরসত শিখার হাতে একদম নেই। তার একমাত্র লক্ষ্য এখন মনোযোগের সহিত পড়াশোনা চালিয়ে নেওয়া, কাঙ্ক্ষিত ভালো ফলাফল করা। বাদশার ফুল আশাতে সে হাঁপ ছেড়ে বাঁচল। তালুকদার এখন নিশ্চিন্তে থাকতে পারে বেশি। বাদশা আগের মতো সবকিছুই তদারকি শুরু করেছে। ফুল ও মতির মায়ের সঙ্গে আগের মতোই মিলেমিশে গৃহস্থালী কাজকর্ম সামলে নিচ্ছে। ঘরের সবাই শিখার সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করছে। শীতকে সঙ্গী করে ইংরেজি নতুন বর্ষ শুরু হলো। সাল 1993। শিখার প্রাইভেট পড়ার চাপও অধিক হলো। এই বিষয় ওই বিষয় নিয়ে পড়তে হচ্ছে, নোট করতে হচ্ছে। স্যারদের সাহায্য লাগছে নোট করা নিয়ে। ভালো ছাত্রী বলে শিক্ষকগণ শিক্ষাকে ফিরিয়ে দেয় না, যখন যা প্রয়োজন বুঝিয়ে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে। একদিন সকালে কলেজে যাওয়ার সময় মনসুরদের বাড়ি গেল শিখা। তাদের সালাম দিয়ে বলল, আপনাদের থেকে কেনা জমিটা আমার শ্বশুরের নামে, উনি ফিরিয়ে দেবে উপযুক্ত প্রমাণ পেলে। আপনারা শান্ত থাকুন, সামনের বছরে নতুন ধানের ফসল আপনারা ঘরে তুলতে পারবেন। তারা আলহামদুলিল্লাহ বলে শিখার দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো। শিখা বলল, তবে যত টাকা আপনাদের দেয়া হয়েছে সেই টাকা ফেরত দিতে হবে আপনাদের। কত টাকা যেন দলিলে উল্লেখ আছে? মনসুর বলল, আরে মা, এইখানেও জালিয়াতি করছে হারামি ছোট তালুকদার। দলিলে উল্লেখ আছে 1,00,000 টাকা, কিন্তু আসলে আব্বারে দিছে 50,000 টাকা। আমার বাপে যে কই হারাইলো, থাকলে আজ বড় কাজে লাগতো। শুনে ঘরের অন্যরাও মনসুরের কথায় সম্মতি জ্ঞাপন করলো।
শিখার মনটা আক্ষেপে ভরে গেল। তার খুব ইচ্ছে করছে আজগরের নিখোঁজ রহস্য তার পরিবারকে জানিয়ে দিতে। এতে তাদের প্রত্যেকের দীর্ঘ বছরের অপেক্ষার অবসান হবে, কিন্তু বলল না, হিতে বিপরীত হবে। তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে না। দলবলসহ লাঠিসোঁটা নিয়ে তালুকদার বাড়ি হামলা করবে। তাদের জমি ফিরিয়ে দেওয়ার পর শিখা সব বুঝিয়ে বলবে তাদের। এই ভিতরে তার আয়ে ফাইনালটাও হয়ে যাবে। শিখা বলল, তাহলে 50,000 টাকা জোগাড় করতে থাকেন, বাকিটা আমি দেখব। তারপর শিখা কলেজে চলে যায়। কলেজের একজন গার্ড শিখার হাতে একটা খামবন্দি চিঠি দিল। রাজবাড়ির ঠিকানায় চিঠি না লিখে কলেজের ঠিকানায় চিঠি লিখলো শিখার কাছে। বাড়ির ঠিকানায় দিলে যদি শিখার হাতে না পৌঁছায়, সেই আশঙ্কা থেকে বিকল্প পদ্ধতি অবলম্বন করেছে সে। শিখার তর্স হয়েছে না। কলেজের ওয়াশরুমে গিয়ে হলুদ খামটি ছিঁড়ে নিল। এক পাতার চিঠি। লেটার প্যাডটিও শৈল্পিক, সবুজ হলুদ রঙের মিশেলে চিঠির পুরো পাতা জুড়ে লাভ আর লাভ চিহ্ন অঙ্কিত। ঝাপসা মতো রয়েছে হাতে হাতে রাখা দুজন যুবক যুবতীর ছবি। শিখার অধরকোণ প্রশস্ত হলো। ভোরের সূর্যের ন্যায় উদ্ভাসিত হলো এক টুকরো ঝলমলে দুষ্টু মিষ্টি হাসি। রঙিন প্রজাপতি কেমন আছো? আমি ভালো নেই। রাত বাড়লে তোমাকে বুকের উপরে পেতে ইচ্ছা করে, আরও কত কিছু করতে ইচ্ছা করে প্রেমিক হৃদয়ে। পানি ছাড়া মাছ যেমন, তুমি ছাড়া আমি তেমন। আমার যত শূন্যতা তোমার জন্য, আমার যত শূন্যতা তোমায় ঘিরে। তুমি মানা করছো বলে আসতে পারে না। হৃদয়ে সুখ পাখিরা কেবল বিরহের গান শোনায় আমাকে। জানি তোমার উপর দিয়ে অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে, হয়তো আরও যাবে। আমি আমার স্থানে যথাযথ যা করার করেছি এবং করব তোমাকে ভালো রাখার জন্য। আমার মৈনাকাশে তুমি এক উজ্জ্বল সুখধারা, জলছ অহনিশ্ব। ভরসা করে নাকি ভালোবাসায় এই প্রতীকের জীবনে জড়িয়ে আসো। এই প্রশ্ন মাঝে মাঝে উকি ঝুঁকি দেয় মনের আরশিতে। মেডিসিন নিয়ম করে খাচ্ছ তো? পড়াশোনার বিষয় নতুন করে কি আর বলবো, তুমি নিজেই মহা সিরিয়াস সেদিকে। এতে আমি আনন্দিত, কারণ তুমি ব্যতিক্রম। সাধারণত আমাদের বাংলাদেশের অনেক মেয়েরাই সচ্ছল, পরিবারে বিয়ে হলেও আর পড়াশোনা কন্টিনিউ করতে চায় না বা করেও না। সেক্ষেত্রে তুমি আমার কাছে নমস্য। এবার মূল প্রসঙ্গে আসি প্রিয়া। প্রতি বছর করা শীতে আমি গ্রামে যাই। মামা চাচি ভাবি শীতের নানা রকম পিঠাপুলি তৈরি করে, কিন্তু ঘটনার চক্রে বিয়ের পর গত 2 বছর তা হয়নি। সব কেমন ফিকে ফিকে হয়ে গেছে। তো জুবাইর আমাকে গতকাল টেলিফোন করলো, একান্ত অনুরোধ করে বলল এই শীতে যেন অবশ্যই বাড়ি যাই। বড় ভাইদেরকেও নাকি সে অনুরোধ করে বলেছে বাড়িতে যাওয়ার জন্য। ঘরের পরিবেশ এখন আর আগের মতো উগ্র নেই, নেই কারো মাঝে দাম্ভিকতা। বাবার শরীরটা ভালো না, সবাই মিলে পিঠে-পায়েস খাওয়া হবে। আমি তাকে কথা দিইনি, তুমি না চাইলে আমি আসবো না। তোমার সম্মতির অপেক্ষায়, তোমার রাজ। শিখা কণ্ঠে মধু ঢেলে আপন মনে বলল, কি আদিক্ষেতার কথা! ভৎসনা নাকি প্রেম? শোনো হে রাজবাবু, ভুলভাল কিছু দেখলেই অগ্নিশিখা না ভৎসনা করবে না, তোমায় ভালোবাসবে, আবার ঘৃণাও করব না। কিন্তু রাজের নামের উপর শিখা আলতো করে অধর ছোঁয়ালো। চলে গেল ক্লাসে। বাড়িতে গিয়ে সন্ধ্যার পর শিখা জুবায়ের রুমে গেল। জুবায়ের কাগজ কলমে কি যেন লিখছে কাটাছেঁড়া করে। ক্যাসেট প্লেয়ার লো ভলিউমে বেজে চলেছে শিহরণ জাগানো একটা ভালোবাসার গান। মাতাল করা হাওয়া এই স্বপ্নীল জোছনায় মনে মনে কত ছবি দোলা দিয়ে যায়। 1991 সালে জনপ্রিয় ব্যান্ড অর্কিজের পলাশ জয়ের কণ্ঠে গাওয়া গানটি অসম্ভব সুন্দর। শিখা অনুমতি ছাড়াই রুমে প্রবেশ করলো। খুব করে কাশি দিল জুবায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যে। জুবায়ের ক্যাসেট বন্ধ করে দিল। বন্ধ করলেন কেন? গান সুর আমার অসম্ভব প্রিয়। আমি যদি মোটামুটিও গাইতে পারতাম তাহলে জীবনে আর কোনো স্বাদ থাকতো না। সারাদিন গান গেয়ে বেড়াতাম। জুবায়ের একটুখানি স্থির চোখে তাকালো শিখার মুখ পানে, বলল, বন্ধ না করলে তোমার কথা ভালো করে শুনবো না। বলো শিখা, কি করতে পারি তোমার জন্য? বলছি, তার আগে বলেন আপনি আমাকে নাম ধরে ডাকেন কেন? শিখার আদুরে কণ্ঠের বদলে রুষ্ট কণ্ঠ শুনে জুবায়ের বিষম খেল। হঠাৎ এ কথা? কারো সামনে তো ডাকি না শিখা, যখন কেবল তুমি একা থাকো তখন ডাকি। তখন কেন ডাকেন? রাজার আমি সমবয়সী, তাই ডাকি। হতবম্ব গলায় বলল জুবায়ের। আমি রাজের বউ, আপনার নয়। আর কখনো নাম ধরে ডাকবেন না আমাকে। জুবায়ের চোখ দুটো আরক্ত হয়ে উঠল শিখার কাটকাট কথা শুনে। মনে থাকবে? এবার বলে ফেলুন। আহা, আপনি বলে তো বিব্রতকর অবস্থায় ফেলে দিলেন। আপনি আমার বেশ সিনিয়র। শুরু থেকেই আপনার মুখে তুমি ডাক শুনেই অভ্যস্ত হয়ে গিয়েছি। তুমিই বলবেন। আম্মাকেও আমার চাচারা ভাবি তুমি বলে কথা বলে। এতে না এতটুকু শ্রদ্ধা কমে, না ভালোবাসা কমে যায়, বুঝলেন? বুঝিয়েছ, তাই বুঝলাম। বলো কেন এলে? উনি চিঠি দিয়েছে, আমি ব্যস্ততার জন্য উত্তর দিতে পারছি না।
আপনি আমার হয়ে ওনাকে টেলিফোন করবেন, বলবেন শীতে যেন বাড়ি আসে। তুমি বলে দিও আমার দোকান গিয়ে ফোন করে আমি কাল তোমাকে কলেজ থেকে বাইকে করে তোমাকে নিয়ে আসি। না, তার দরকার নেই, আপনি বললেই হবে। শিখা বেরিয়ে যায় রুম হতে। জুবাইয়ের চোখ বন্ধ করে শিখার সান্নিধ্য উপভোগ করলো ক্লান্ত অবিশ্রান্ত তৃষিত পথিকের ন্যায়। পরের সপ্তাহে রাজ এলো, সারা রাত কাটালো কম্বলের নিচে শিখাকে বুকের মাঝে জড়িয়ে রেখে। মন ভরে ঘুমালো শিখার সংস্পর্শে থেকে, যেন বহুদিনের ঘুম কাতুরে সে। তার বাকি দুই ভাইও এলো প্রতি বছরের মতো। শিখাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, তাই সেসবের জন্য ঘরের সবার মন বিষণ্ণ তিক্ত। তবে উপরে উপরে সবাই শান্ত থাকছে, কিন্তু সুফিয়ার অন্তর্খানি এখনও বিতৃষ্ণায় ভরে আছে শিখাকে নিয়ে। কুয়াশা জড়ানো হিমভোর, রুক্ষ প্রকৃতিও শীতে জুবুথুবু হয়ে আছে মানুষের মতো। দেখা মিলছে না সারা বাড়ি মাতিয়ে রাখা ভোরের পাখিগুলোকেও। মতির মা মাটির চুলায় বড় একটা হাঁড়ি বসিয়ে দিল রস ঢেলে। উষাকালেই গাছ থেকে পড়া 2 হাঁড়ি খেজুরের রস এনে দিল তাদের চেনা গাছে কিসমত। গতকাল বাদশা তাকে বলে রেখেছে তালুকদারের কথা বলে। বেতের ঝাঁঝরিতে আধাশের কাউন চাল ধুয়ে রাখা হলো পানি ঝরিয়ে যাওয়ার জন্যে। রস জাল দিয়ে ঘন করে কমিয়ে আনা হচ্ছে। তাজা খেজুরের রসের সুঘ্রাণে রসুই ঘরের চারিপাশ মম করছে। সেই ঘ্রাণে 2-1টা বিড়াল রোয়াকে উঠে ঘুরঘুর করছে। এদিকে শীতবস্ত্র পরিধান করে সবাই ঘর থেকে বের হয়ে এলো। উঠানের এক পাশে স্তূপ করে রাখা শুকনো পাতা ও খড়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিল বরকত। আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। সবাই কুণ্ডলি পাকিয়ে জ্বলতে থাকা আগুনকে ঘিরে দাঁড়ালো বৃত্তাকারের মতো। আগুন পোহানো হচ্ছে উৎসব করে। জুবায়েরও এলো চোখ ডলতে ডলতে। ফুল আগুনের দিকে দুহাত মেলে ধরে তাতিয়ে নিচ্ছে। সেই তাতানো দুহাত নিজের দুগালে চেপে ধরে উষ্ণতা দিচ্ছে, ছড়া কাটার মতো করে বলছে, শীত মৃত ভাই আমার কাঁথা কাপড় নাই, শীতেরে কইরো গিয়া আগুন আমার ভাই। তা শুনে আদুরি কিঞ্চিত হেসে বলল, বাচ্চা ভাই, আপনার ফুল বলে কি, ওরে কাঁথা কাপড় দেন না? সবাই হেসে উঠল। সুমনা বলল, ছোট ভাইয়া ও শিখা কই, এখনো ঘুমায় নাকি? জুবায়ের দোতলার দিকে চাইলো গলা উঁচিয়ে। দেখলো শিখা নেমে আসছে, পরনে অন্য শাড়ি। ভেজা চুলগুলো সারা পিঠময় ছড়িয়ে আছে। শিখা নেমে এসে আগুন পোহাতে লাগলো। ডলি মুচকি হেসে টিপ্পনি কেটে বলল, সবাই সইরা যাও, এখন যার শীত বেশি তারে আগুন পোহাইতে দাও। শিখা লজ্জা লজ্জা মুখে ডলির দিকে তাকালো। চাপা হেসে চোখের পাতা নামিয়ে নিল। জুবায়ের আর চোখে শিখাকে দেখছে। একটু পর রাজ নেমে এলো হাই দিতে দিতে। ট্রাউজারের 2 পকেটে হাত গুজে জুবায়ের পাশ ঘেঁষে দাঁড়ালো। উঠলি কেন? তোরা দুজন আরো ঘুমো। বাঁকা স্বরে বলল জুবায়ের। জলে খুব জেলাস, বুঝি না না, শালা ফকিরার কত নজর দিবি হ্যাঁ? জুবায়েরের পেটে আলতো ঘুষি মেরে বলল রাজ। হ্যাঁ জেলাস, অনেক বেশি। নজরে নজরে তোদের ছাড় খাড় করে দেব। কি করবি তুই? হেসে জবাব দিল জুবায়ের। কাউন চাল দিয়ে খেজুরের রসের ক্ষীর তৈরি হয়ে গেছে। কাচের নাস্তার পিরিচে বেড়ে নেওয়া হলো একে একে। কেউ ডাইনিংয়ে বসে খেলো না। রসুই ঘরের সামনে দাওয়াই ও উঠানে সবাই চুরিয়ে ছিটিয়ে বসলো। কেউ চেয়ারে, কেউ মোড়ায়, কেউ জল চৌকিতে, কেউ লম্বা টুলটায়, কেউ পিড়িতে, কেউ পাটিতে। রাজ তার বাবাকে বলল, বাবা মজা হয়েছে না? মেলা স্বাদ। তোর চাচির হাতের খেজুরের রসের ক্ষীর সব সময় খুব ভালো হয়। জুবায়ের বলল। আমেনা মিটিমিটিয়ে হাসলো, বলল, কইছি রে তোরে, মুড়ি নিবি? আমাকে ক্ষেতের চাইলে ভাজা মুড়ি, দেখ তোর বড় মা বড় ভাবি মুড়ি মিশাইয়া খাইতাছে, আমিও খাই একটু মুড়ি দিয়া। না, আপনি খান মুড়ি দিয়ে। মুড়ি দিয়ে আমার কাছে হেব্বি লাগে। তাহলে তোর প্লেটে মুড়ির পুরো কৌটা ঢেলে দিই। থিতু গলায় বলল রাজ। ধুর জুবা টুবা ভাই, সবসময় আপনি আমার সঙ্গে এমন করে কথা বলেন। রাজ মায়ের দিকে চেয়ে বলল, আমার মা জননী দেখি নিজেই খাচ্ছে, অন্যদিকে মন নেই। খাওয়ানোর কালে এত কথা কইতে নাই, খাওয়ান হইল ইবাদতের সমান, এক মনে এক দিলে খাইতে হয়, সগর বগর না কইরা, বলল সুফিয়া বিবি। রানী কোনো কথা বলল না। প্রতিবেশীর মতো শান্তভাবে খেয়ে উঠে গেল। সে এবং রাজ দেবর ভাবি কেউই কারোর সঙ্গে কথা বলে না সেদিন হতেই। এভাবে নানান খুনসুটি ও প্রীতিময় আমেজে রোজ কিছু না কিছু আয়োজন হয়ে থাকে তালুকদার পরিবারে। কোনো সকালে ভাপা পিঠা, কোনো সকালে দুধ চিতই, কোনো সকালে মেরা পিঠা, কোনো সকালে গরম গরম সবজি খিচুড়ি রান্না হলো। এত সব দেখে তালুকদারের নয়নকোণ ভিজে উঠল। বহুদিন পরে তার ঘরে আগের মতো আনন্দমুখর দিনগুলো ফিরে আসতে শুরু করলো। জুবায়েরও এটাই চেয়েছে, তাই রাজ খালেদ আসলামকে বাড়ি আনলো সে। তবে আসল কারণটা সে গোপনই রাখলো। রাজবাড়িতে থাকা অবস্থায় আদুরির বিয়ের জন্য প্রস্তাব এলো। সে জানিয়ে দিল সবকিছু ঠিকঠাক হলে যেন তার অপেক্ষা না করে আদুরির বিয়ে দিয়ে দেওয়া হয়। এই কয়দিনে শিখা চুপি চুপি লক্ষ্য করেছে রাজ, খালেদ, আসলাম, জুবায়ের
কবর থাকা বাগানটার দিকে যায় কিনা বা কোনো সলা পরামর্শ তারা কেউ করে কিনা। দেখলো না, কেউই গেল না সেদিকটায়। রাত চলে গেল। 1 সপ্তাহ পরে শিখার গালে কপালে চুমু খেয়ে বলল, চিঠি দিও কেমন? রাজের বুকে আলুথালু হয়ে শিখা মুখ ঘষতে ঘষতে বলল, আপনার মতো লিখতে যে পারি না। যেমন পারো যা পড়ো তুমি দিও। তোমার কাঁপা কাঁপা হাতের এলোমেলো অক্ষরগুলো আমার ভিতরে কতটা উন্মাদনা জাগায়, কতটা তোলপাড় করে বুঝতে পারবো না। টেলিফোন করো, তোমার কান্নারি কণ্ঠ শুনতে পেলে আমার হৃদয় ছন্দ হিল্লোল শুরু হয়। আচ্ছা দিব, আল্লাহ হাফেজ। কোনো এক নির্দিষ্ট কারণে বাদশার বেজায় মন খারাপ হয়ে গেল। সে কাউকে বলতে পারছে না, বিষয়টা গোপনে গুমড়ে মরছে প্রতিনিয়ত। তারপর কেটে গেল বেশ কিছুদিন। সবার জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। শীত বিদায় নিল, পাতা ঝরা নব বসন্তের আগমনী সুর বাজল। এমন এক আগুন ঝরা ফাগুন বিকেলে শিখা ছাদে গেল। কারো নীরব পদধ্বনি শুনতে পেল সে। ঘাড় ফিরিয়ে দেখল জুবায়ের। খালি ছাদে জুবায়েরকে দেখে কিছুটা ভড়কে গেল শিখা। কি জুবায়ের ভাই, আমি এলাম আর আপনিও? তুমি এলে বলেই তো আমি এলাম। তুমি না আমার ভালোবাসার গল্প শুনতে চেয়েছো? হ্যাঁ হ্যাঁ চেয়েছি, বলেননি তো। আজ বল, এখন বলবো, তুমি শুনবে? ওরে, আপনার ছ্যাঁকা খাওয়া ব্যাকা স্টোরি শুনতে গেলে এখন আমার 12টা নয়, কেবল 13টা বেজে যাবে। আমার ফাইনাল পরীক্ষা শেষ হোক, তখন শুনি। খিলখিলিয়ে হেসে বলল শিখা। না, তুমি এখন শুনবে, তোমাকে শুনতে হবে। এরপর আর সময় নেই, আমার সময় শেষ। প্রলয় শিখা। গলায় এক সমুদ্র বিষাদ ঢেলে গম্ভীর মুখে বলল জুবায়ের। শিখা ভ্রু কুঞ্চন করে চাইল জুবায়েরের দিকে। কৌতূহলী হয়ে তার চিকন গলায় শুধালো, আপনার সময় শেষ মানে? ওনার থেকে পত্র এসেছে নাকি? জুবায়ের ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। শিখার হেয়ালি কণ্ঠ শুনে উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে তাকালো। নিরাসক্ত গলায় বলল, সেটা তুমি আমার ভালোবাসার দুঃখী গল্পটা শোনার পর বলবো, জানাবো পত্র ওপার থেকে এসেছে না এপার থেকে এসেছে। জুবাইর ভাই, ছাদে আপনি, আমি একা। এটা দৃষ্টিগত দেখাচ্ছে। যদি অন্তত আর একজনও থাকতো তাহলে সমস্যা ছিল না। আমার এখন শোনার মুড নেই, অন্যদিন শুনবো। ঘরের কে কোথায় কি অবস্থায় আছে তা আমি সব দেখেই ছাদে এসেছি। সত্যি এখন শুনবে না? তাও শুনবো বললাম তো। না। শিখার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। চোখের কোণেও বিরক্তি জমা হলো। জুবায়ের রাগত স্বরে বলল, এত বিরক্তি ভাব দেখাচ্ছ কেন আমার সঙ্গে? কি করিনি তোমার সুরক্ষার জন্যে, তোমার ভালো থাকার জন্য? হাসু মামাকে মেরে ফেললাম, নিজামকে মেরে ফেললাম, বড় মা লালচান ফকির দিয়ে জিন তাড়ানোর নামে প্রচণ্ডভাবে মারলো তোমাকে। তুমি আমার পায়ে লুটিয়ে পড়লে জ্ঞান হারিয়ে। ওষুধ এনে দিয়ে তোমাকে সুস্থ করেছি। তোমাকে আলাদা রুমে ভাত দিত। আমি বড় মার সাথে তা নিয়ে কথা কাটাকাটি করেছি। সবার সাথে টেবিলে তোমার ভাত খাওয়ার ব্যবস্থা করেছি। তাছাড়াও বড়বার মুখে মুখে কয়েকদিন তর্ক করেছি শুধু তোমার জন্যে। অথচ তার আগে কোনোদিনও ওনার চোখের দিকে চোখ তুলে কথা বলিনি। ভাবি আদুরি বিষ দিয়ে তোমাকে মারতে চেয়েছে। দোকানে কাস্টমার রেখে হাসপাতালে ছুটে গিয়েছি পাগলের মতো। তোমাকে ভর্তি করেছি, তোমার জন্য ব্লাড জোগাড় করেছি। এত সব করেও কি আমি তোমার থেকে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার প্রত্যাশা করতে পারি না? কোনো প্রতিদান চাইনি, কোনো বিনিময় চাইনি। নিঃস্বার্থভাবে এত সব করেছি নিজেকে ভুলে গিয়ে। শিখা ব্যথিত গলায় বলল, আপনি এসব আমার জন্য করেননি জুবায়ের ভাই, করেছেন আপনাদের তালুকদার পরিবারের মর্যাদা ধরে রাখতে। এবং রাজ আপনার প্রাণের বন্ধু, আমি তার স্ত্রী। সেই দৃষ্টিকোণ থেকে তবু আমি কৃতার্থ আপনার প্রতি। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার এই অতুলনীয় ত্যাগ ও অবদান মনে রাখব। প্রাণ থাকতে ভোলা যাবে না আপনাকে ও আপনার এই মহান দানকে। ক্ষমা করে দেবেন যদি কোনোভাবে আপনাকে আহত করে থাকি। কথা দিলাম আমি সময় করেই আপনার ভালোবাসার গল্প শুনবো। আমি উপলব্ধি করতে পারছি হয়তো এখন আপনার খুব মন চাচ্ছে আমাকে বলতে, কিন্তু দুঃখিত। জুবায়ের বিপন্ন চোখে তাকালো শিখার মায়া ভরা সুশ্রী মুখখানাতে। শিখাও তার মোহহীন আঁখি পল্লব তুলে জুবায়ের দিকে চাইল এক পলক। পরে পা ঘুরিয়ে শিখা ছাদ থেকে নিচে নেমে গেল। জুবায়ের ছাদে টুলটার উপর বসলো, পায়ের উপর পা তুলে। হৃৎপিণ্ডের তলায় ঘাপটি মেরে থাকা থরে থরে নীল বেদনাগুলো বুদবুদের মতো ভেসে ভেসে উঠছে। অসহনীয় তীব্র যন্ত্রণা তার চোখ দুটো টলমল করছে। পকেটে থাকা পুরো 1 প্যাকেট সিগারেট ছাই করে ফেললো, মুখ ভর্তি ধোয়া ছেড়ে ছেড়ে। চারিপাশে আধার ঘনিয়ে এলো। সে আধারে বিলীন হয়ে গেল এক মহান প্রেমিকের দীর্ঘশ্বাস ও চোখের নোনা জল। মশার কুটকুট হামলার শিকার হতেই সে ছাদ থেকে নেমে যেতে বাধ্য হলো। ঘরে না গিয়ে বাইক নিয়ে চলে গেল বাজারের দিকে।
তারপর হতেই জুবায়ের স্পন্দন শূন্য অচঞ্চল। এই ভিতরে ঘরোয়াভাবে আদুরির বিয়ে হয়ে গেছে। ছেলে তাদের পার্শ্ববর্তী গ্রামের। আদুরি শিখার সাথে উপরে উপরে সদ্ব্যবহার করছে, কিন্তু ভিতরটা বিষে ভরা। শিখার জন্য প্রতিনিয়ত হিংসা জ্বলছে। সে ধূপ শিকার মতন। রানী কাটা হাতে আগের মতো কাজ করতে পারে না, প্রায়শই হাতে ব্যথা করে। সুফিয়া বিবির ভাঁজ পড়া বয়সী মুখখানা দিবানিশি থাকে মরা বিকেলের মতো। তালুকদার লাঠি ভর করে হাঁটাচলা করে। শিখা ফোন ফ্যাক্সের দোকান থেকে মাঝে মাঝে রাজের কাছে টেলিফোন করে কথা বলে নিত। ইচ্ছে করে জুবায়ের দোকান থেকে ফোন করতো না, নয়তো সেখানে টাকা ছাড়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কথা বলা যেত রাজের সঙ্গে। কিন্তু সেদিন জুবায়ের বলতে চাওয়া একান্ত কথাগুলো সে শুনল না, তাই চক্ষু লজ্জায় জুবায়ের দোকানে গেল না। শিখা রাজকে তাদের বাড়িঘরে সবার, তার পড়াশোনার ও নিজের শারীরিক অবস্থার কথা অবগত করতো। এইভাবে কিছুক্ষণ হেসে হেসে গল্পগুজব করত। চেয়েও রাজের কাছে চিঠি লেখার সময় বের করতে পারে না সে। চিঠি লিখতে গেলে এর চেয়ে কয়েক গুণ বেশি ভাবতে হয় তাকে। ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেও চিঠির শুরুটা শুরু করতে হিমশিম খেতে হতো তাকে। সব ব্যাকরণ বই একত্রিত করে চিঠিপত্র বিভাগে চ্যাপ্টারে চলে যেত, তবুও রোমাঞ্চকর প্রেমময় ভাষা বিন্যাস করতেই পারত না। পারলেও তার রাজ্যের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করতে পারবে কিনা এই দ্বিধা দ্বন্দ্ব থেকে ফের কলম থামিয়ে দিত। এদিকে শিখার কড়া হুকুমের কাছে রাজ ঘায়েল। না গ্রামে আসতে পারছে, না চিঠি দিতে পারছে, কেননা রাজের চিঠির আবেগাপ্লুত মোহনীয় ভাষাগুলো শিখার কয়েক রাতের নিদ্রা হরণ করার জন্য যথেষ্ট। এভাবে সময় গড়ালো, ঋতু বদল হলো, গ্রীষ্ম বিদায় নিবে নিবে ভাব। শিখার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। পরীক্ষার সময় রাজের অনুরোধে জুবায়ের শিখার পরীক্ষা সিট কোথায় পড়লো দেখে আসলো। রাজ জুবায়ের থেকে ফোনে শিখার পরীক্ষার খোঁজ খবর নিত। শিক্ষা পরীক্ষার শেষের দিনই রাজকে টেলিফোন করলো। সালাম দিয়ে শুকশুক গলায় বলল, এবার যে কোনো টাইমে বাড়ি আসতে পারেন মাননীয়। আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তুমি যদি ডাকো আমায়, তোমার কাছে মন ছুটে যায়। থাকো তুমি যত দূরে, যখন যেথায়। ল্যান্ডফোনের অপর প্রান্তে গুনগুনিয়ে গাইল রাজ। সুন্দর তো গানটা। এটা কোন সিনেমার গান? উৎসুক গলায় জিজ্ঞাসা করলো শিখা। 1993 সালে প্রেম প্রীতি সিনেমার গান। কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলন ও সাবিনা ইয়াসমিন, আর ঠোঁট মিলিয়েছেন নবাগত নায়ক তপু রায়ন ও ইন্ডিয়ান নায়িকা প্রিয়া। আমরাও তাদের মতো ঠোঁট মিলাবো, কেমন? দুষ্টুমিষ্টু গলায় বলল রাজ। শিখার অনুভূতিটা শিরশির করে উঠল। আপনি ফাজিল আছেন। তার মানে এই বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা? ইয়েস রাজবধূ। ও হ্যাঁ, জুবাইর থেকে তোমার পরীক্ষার আপডেট নিয়েছি, আর আমি এনি টাইম উল্কার মতো তোমার সামনে চলে আসবো। শিখা বাড়ি চলে আসে, খুব ফুরফুরে মেজাজে আছে। রাজ আসলে যেতে পারবে না, তাই বাবার বাড়ি গিয়ে 2 দিন বেরিয়ে এলো। বেশি থাকলো না সেই কবরের জন্যেই। তারপর এক বিকেলে বাদশাকে ডাক দিল। শিখা জিজ্ঞাসা করলো, বাদশা ভাই, উনি আসলে আমার ব্যস্ততা বেড়ে যাবে। আপনার সঙ্গে একলা কথা বলার সুযোগ নাও হতে পারে। এই কয় মাস আমার পরীক্ষার জন্য ঝিম মেরে রইলাম। বলেন কোন নরপিশাচেরা এই বর্বরচিত ঘৃণিত কাজটা করলো? বাদশা শিকারীর চোখে এদিক ওদিক চাইলো, অস্পষ্ট গলায় বলল, ভাবি এখন তো আপনার প্রাণের সংশয় দেখা দিচ্ছে। তারা শীতে বাড়িতে আইলো যখন আমরে ডাক দিয়া কইল এরপরে বাড়িতে আসলে নাকি আমরে নিয়ে নদীর ঘাটে যাইব, টাটকা মাছ কিনবো জেলেগো থেইকা। আমি আবার ভালো মাছ চিনি কিনা, তাই আমার এই বাড়িতে ফিরা আসাটারে তারা ভালোভাবে নেই নাই। তারা এখন আপনারে ও আমারে এক শক্তি মনে করে। নাম জানতে চাই সেই পশুদের। খালি তো আসলাম ভাই, এরা দুইজন আমাদের সাক্ষী রাইখা এই নিষ্ঠুরতম কামটা করছে। শিখা বিস্ময়কর চাহনি ফেলে বিড়বিড়িয়ে বলল, অবাক কাণ্ড। জমি কিনলো ছোট তালুকদার, দিল বড় তালুকদারকে, কিন্তু জমির মালিককে মারলো অন্য দুজন। কাহিনী কি? ভাবি আমি এত সব কইতে পারুম না, আমি কেবল সাক্ষী। তাই তো আমার মনে হয় আমারে সরাইয়া দিতে চাই। আমি যদি আপনারা এখন বইলা দিই এই জন্য। আপনার কিছুই হবে না। আমি আপনার সুরক্ষা নিশ্চিত করব এবং আপনার সাহায্য লাগবে আমার। সেই অমানুষদের অমানসিকতার শাস্তি তাদের ভোগ করতেই হবে। শিখা চলে যায় বাদশার সামনে হতে। চিন্তা করতে থাকে কিভাবে কি করবে। এত বড় পাপিষ্ঠদের কিছুতেই ছাড় দেওয়া যাবে না। সব জেনে শুনে রাজকে বললে হয়তো সে আপন ভাই ভেবে তেমন কিছুই করবে না। অলরেডি একজন ভাই বেঁচে নেই তার। জুবায়েরকে বললেও হয়তো কাজ হবে না, বলবে ইগনোর করতে। তালুকদারের শারীরিক অবস্থা নাজুক, তবুও তাকে জানাতে হবে। প্রমাণ না দেখালে তিনি মনসুরদের জমি ফিরিয়ে দিতে নারাজ হবেন। শিখা আর ভাবতে পারছে না, তার মাথার ভিতর অজস্র পোকা কিলবিল করছে যেন। তালুকদার পরিবারের শাসিত ও শোষিত রূপ এত নিম্ন পর্যায়ের তা সে খুনাক করেও কল্পনাও করতে পারেনি। জন্ম মৃত্যু বিয়ে রিজিক ধন দৌলত এই 5টার বিষয় সরাসরি স্রষ্টার হাতে।
কোন পুণ্যের জন্য স্রষ্টা তার বিয়ে এত হীন ও নিচু মানসিকতার পরিবারে দিয়েছে এখনো তা তার কাছে ধোঁয়াশা। শিখা তার পরের দিন শ্বশুরের রুমে গেল। ওনার এলোমেলো টেবিলটা গুছিয়ে দিতে দিতে বলল, বাবা মনসুর চাচাদের জমিটা কবে দিতে চাচ্ছেন? ওনাদেরকে বললে স্টাম্প রেডি করবে। আমি চাই আগামী মৌসুমে যেন ওনারা সেই ক্ষেতে ধান ফলাতে পারে। 4 বছর ধরে তো অন্যায়ভাবে তাদের জমির ধান উঠেছে এই বাড়ির উঠানে। দিমু কইছি যখন দিমুই, কিন্তু সত্য মিথ্যা যাচাই কইরা লই আগে। বাবা, যেই অমানবিক সত্য আমি আবিষ্কার করেছি তা শুনলেও দেখলে আপনি মশরে পড়বেন। আমি চাই না জীবনের এই পড়ন্ত বেলায় আপনার মনের ওপর এত বড় ধকল যাক। তবুও আমার মুখের কথায় আপনার আপত্তি থাকলে আমি প্রমাণ দেখাবো। তালুকদার ক্লান্ত চোখে শিখার দিকে চায়, স্নেহময় সুরে বলল, কি একরত্তি মাইয়া ছিলা তুমি! তোমারে শখ কইরা আমার রাজের বউ কইরা আনলাম। সেই তুমি এখন স্বামীর ঘর করো, পড়ালেখা করো, জায়গা জমি দেখভাল করো, কত বড় বড় দায়িত্বের কাজ করো। গর্বে আমার বুকটা ভইরা গেছে মা। আমি মানুষ চিনি, তুমি গৃহস্থ ঘরের মাইয়া। কোনো দিন স্বামীর সংসারে লোকসান হোক তা চাইবা না। যখন যা উত্তম মনে হয় সেটাই করতাছো। আলহামদুলিল্লাহ, মালিকের কাছে কোটি শুকরিয়া তোমারে আমার রাজের কপালে রাখছেন। বাবা, এত আকুল হবেন না আপনি, বুকে ব্যথা করবে পরে। আমি কি ওনাদের সাথে আলাপ করব? হ করো, কিন্তু আমারে পরে হইলেও প্রমাণ দেখাইও, কারণ আগ্রহ হইতাছে আসল বিষয় জানার লাইগা। বাবা জানাবো, কথা দিলাম। তবে বিষয়টা অবশ্যই আপাতত চেপে রাখবেন, তাদের জমিটা ফিরিয়ে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমি আসি বাবা, থাকেন, রেস্ট নেন, আরাম করেন। শিখা চলে যায়। শ্বশুরের আদর্শ ব্যক্তিত্ব, নীতিপরায়ণতা তাকে মুগ্ধ করে। নিজেকে প্রশ্ন করে, একই পিতার জন্ম দেওয়া দুজন ছেলে কিভাবে এত জোচ্চোর হারামি হলো? উত্তর মিলিয়ে নেয় নিজেই। ওই যে মা হারামি, স্বার্থবাদী, দাম্ভিক, মায়ের স্বভাব পেয়েছে। সে নিজেই তো আমাকে কতভাবে মারতে চেয়েছে, আল্লাহ চায়নি তাই পারেনি। তার পরের ঘটনা শুক্রবারের দিন। জুবায়ের তাদের পুরাতন কবরগুলো জিয়ারত করলো, তার প্রিয় নানির কবরও জিয়ারত করলো। কান্নারত অবস্থায় দাঁড়িয়ে একজন একজন করে ঘরের সবার সঙ্গে কিছুক্ষণ কথা বলল, বিদায় নেওয়ার মতো করে। তেমন কিছু বুঝে উঠতে পারল না। সবটার শেষে জুবায়ের শিখাকে অপেক্ষাকৃত নিরিবিলি স্থানে ডেকে নিল। শান্ত ভঙ্গিতে মৃদু হেসে বলল, সময় নেই তাই ভনিতা করলাম না। তোমার হাত দুটো বাড়িয়ে দাও, ছুঁয়ে দেখব। চোখের সামনে স্বর্গের হুরপুরি আর কত নিজেকে সংযত রাখবো বলো। আমি চাই তুমি স্বইচ্ছায় দাও, নয়তো এমনিতেই তোমাকে কোলে নিয়েছি, ছুঁয়েছি কত। কিন্তু সেসব স্পর্শ আর এই স্পর্শে পার্থক্য বিস্তর। মায়ের কাছে তোমার জন্য একটা জিনিস গচ্ছিত রাখবো, পেয়ে যাবে। অতিরঞ্জিত ও অনধিকার চর্চা করে ফেলছেন জুবায়ের ভাই। অসভ্যতামির একটা লিমিট থাকা চাই। আমার কয়েক মাস ধরেই টুকটাক সন্দেহ হচ্ছে আপনাকে, যেন এমন সুযোগের অপেক্ষায় ছিলেন আপনি। সব সময় কেমন করে যেন তাকান আমার দিকে, পারেন তো মনে হয় গিলে খান। কিছুদিন আগে ছাদে গিয়েছিলেন আমাকে টাচ করার জন্যই। আপনার প্রেমের গল্প ছিল বাহানা মাত্র। বিরক্ত গলায় কটমট চাহনি নিক্ষেপ করে বলল শিখা। জুবায়ের নিরুত্তর, শিখার কথা কানেই তুলল না। সে মুহূর্তে শিখার হাত দুটো টেনে ধরল শক্ত করে। শিখা মোচড়ামুচড়ি করে তার হাতকে মুক্ত করতে পারল না জুবায়ের মুঠোবন্দি হতে। জুবায়ের শিখার ফর্সা হাতের পিঠের আঙ্গুলগুলোর উপর ঠোঁট বুলাতে বুলাতে বেশ কয়েকটা চুমু খেলো। জুবায়ের চোখ দুটো টকটকে লাল হয়ে উঠল নেশাতুরের মতো। পরক্ষণে সে শিখার হাত দুটো ছেড়ে দিল, পা চালিয়ে চলে গেল। শিখা রীতিমতো কাঁপছে। সে পায়ের থেকে একটা স্যান্ডেল খুলে জুবায়ের গায়ের দিকে ছুঁড়ে মারল, কিন্তু লক্ষ্যচ্যুত হলো। জুবায়ের ঘাড় ঘুরিয়ে শিখার দিকে চেয়ে কোমল হাসলো। শিখা তার রুমে গিয়ে দরজা চাপিয়ে দিল। থরথর করে কাঁপছে সে, অসতিপির বৃদ্ধার ন্যায়। যে মানুষটাকে সে এত ভালো জানে, সেই মানুষটা আজ একই অসভ্য আচরণ করলো তার সঙ্গে। কার কাছে চাইবে এর বিচার? বলতে গেলে নিজেরই লজ্জা। রাজ তো বাড়িতে আসবেন, তখন তাকে বলে এর একটা কঠিন শাস্তি দিতে হবে বেয়াদবটাকে। আর এখন গিয়ে তার মায়ের কাছে নালিশ দিব। সন্ধ্যা ছুঁই ছুঁই শিখা মাথায় ওড়না দিয়ে রুম থেকে বের হলো। ঠিক তখনই আমিনার পাঁজর ভাঙা বিলাপ শোনা গেল। কি হলো বলে ঘরের সবাই জড়ো হলো আমিনার রুমে গিয়ে। জুবা নাই, সইলা গেছে গো মায়েরে সাইরা। শিখা আহাম্মকের ন্যায় সবার মাঝে দাঁড়িয়ে রইল, কিছুই বোধগম্য হচ্ছে না তার। চইলা গেছে মানে? কই চইলা গেছে? কান্দন থামা। স্তম্ভিত গলায় জিজ্ঞাসা করলো সুফিয়া।
একই সঙ্গে বাকিরাও ব্যাকুল হয়ে জানতে চাইল জুবায়ের কোথায়, কি হয়েছে তার। আমেনা কেঁদেই যাচ্ছে আকুল স্বরে। বরকত ডলি নিচ থেকে জুবায়েরকে খুঁজতে লাগলো এদিক ওদিক। তার রুমে গেল, শূন্য রুম। ছাদে গেল, ফাঁকা ছাদ। তাদের কলিজা ধক করে উঠল। ফিরে এলো আমেনার রুমে। আমেনা এখনো ক্রন্দনরত। চাচি, জুবাইয়ের ভাইরে কোনখানেও পাইলাম না খুঁজা। আইব না গো, সে মারে সাইরা সব সাইরা দেশ সাইরা বিদাসে সইলা গেছে। কোন দেশে? অবাক চোখে জানতে চাইল সবাই। কইল তো দুয়াই গেছে। সবার মাঝে ঘাবড়ানো ভাব উধাও হয়ে গেল নিমিষেই। কিন্তু জুবাইরের এমন আকস্মিক দেশ ত্যাগের কোনো হেতু খুঁজে পেল না ঘরের কেউই। তারা একে অন্যকে প্রশ্ন ছুড়ে দিল, কেউ কিছু জানে কি না আগে থেকেই। না, কেউই জানে না। বুকে হাত দিয়ে জোরে শ্বাস ছাড়লো তারা। সুমনা বলল, পর্ব 65। আল্লাহ গো আল্লাহ, চাচি যে কি ডরটাই লাগাই দিছিলেন সবাই রে। এইভাবে কেউ কান্দে? দম বন্ধ হয়ে যাইতেছিল আমার। মনে করছি গলায় ফাঁস দিছে, নয়তো মইরাই গেছে। কি অলক্ষণে কথা কও বউ, সরো। শাসনের সুরে সুমনাকে বলল সুফিয়া। তিনি ছোট জায়ের পাশে বসলেন, পিঠে হাত দিয়ে মমতার সুরে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।